যুদ্ধটা করছিল ইসরায়েল এবং ইরান, এবং শান্তিটা আনলেন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। আসলে এই যুদ্ধ বিরতি পূর্ণাঙ্গ যেটি বলা হচ্ছে, এটি কতটা শান্তি আনবে বলে আপনি ধারণা করছেন? যুদ্ধ বিরতি হলো ওই দুই দেশের ভিতরে, যুক্তরাষ্ট্র যে চায় সেটার থেকে তো তারা কি সরে এসছে? সম্ভবত হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এটার জন্য আবার অ্যাটাক করার কথা আমরা এদের মুখে শুনেছি। ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো জানি এই যুদ্ধ ত্রিমুখী একটা যুদ্ধ ছিল, সেখানে আমেরিকা এবং ইরানও আছে। এই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তো, নাকি সেটা একটা গ্যাপ থেকে যাচ্ছে? সেখানে তেল রয়েছে, তেল দিয়ে শিল্প কারখানা ইউরোপের চলে, আমেরিকার চলে, সুতরাং সেখানে আমেরিকাকে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে। ইসরায়েলেরও যুদ্ধ, এট দ্য সেম টাইম এটা আমেরিকারও যুদ্ধ। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ থেকে আমরা আসলে পাবো কি, এবং এই যুদ্ধ থেকে মুসলিম দেশগুলোই বা কি পাবে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে পূর্ণাঙ্গ শান্তি যুদ্ধবিরতির ঘোষণাটি এলো। তিনি যে বিবৃতিটি দিচ্ছেন সেখানে তিনি বলছেন এটি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, অর্থাৎ বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে যুদ্ধটা করছিল ইসরায়েল এবং ইরান, এবং শান্তিটা আনলেন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। এইখানে যে আমেরিকা জড়িত হয়ে পড়েছে, আমেরিকান 3টি পারমাণবিক স্থাপনায় ইরানের আমেরিকা হামলা চালিয়েছে, পরবর্তীতে পাল্টা হামলা চালালো ইরান, সেই সব বিষয়গুলো খুব একটা উঠে আসছে না। আসলে এই যুদ্ধ বিরতি পূর্ণাঙ্গ যেটি বলা হচ্ছে, এটি কতটা শান্তি আনবে বলে আপনি ধারণা করছেন? এটা বলা মুশকিল এখনই। আমরা আশা করব, যেন আপনি যেটা বলেছেন, আশা করব, আন্তরিকভাবে প্রার্থনা করব যেন শান্তি আসে, যেন ইরান দেশটি এবং ওই অঞ্চল মানে যুদ্ধ বিধ্বস্ত না যায়, যেন পৃথিবীর মানুষের জন্য, ওই অঞ্চলের লোকদের জন্য শান্তি আমাদের কামনা। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। একটা হচ্ছে, এটা আপনি বললেন, ট্রাম্প এমন ভাবে বলেছেন যেন এটা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, কিন্তু তিনি যখন মানে তাদের বোমার বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথাবার্তা সলা পরামর্শ ক্রমে মানে আমরা এই সবকিছু পরিচালনা করছি। এরপরে নেতানিয়াহু আবার আরেক দিকে এগিয়ে গিয়ে একেবারে আগাগোড়া সবসময় ট্রাম্পের সাথে যোগাযোগের মাধ্যমে, হোয়াইট হাউসের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যে যুদ্ধ করছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। এই একটা। 2 নম্বর হচ্ছে, তাদের দুজনের কতগুলো ইম্পর্টেন্ট ভাষ্য মিল আছে। একটা হচ্ছে নেতানিয়াহু ইসরায়েল কর্তৃক ইরান আক্রমণ শুরুর প্রায় প্রথম দিকেই তিনি বলেছেন, ইরানের জনগণ, তোমাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি আমরা, তোমরা এই মোল্লাতন্ত্রের পতন ঘটাও, তোমার জন্য এটা একটা স্পষ্টভাবে আরেকটু বেশি বিশদ করে বলেছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবারই সেখানকার এই সরকারের পতন ঘটিয়ে অন্য সরকার আনার কথা বলেছেন, যদি ওরা ওদের অবশ্যই দ্যার ইজ এ ক্যাভিট একটা আছে, এমন ভাবে বলেছেন তারা যদি ইফ দে ক্যানট মেক ইরান গ্রেট অ্যাগেন, ওনার ওই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, ওটা হচ্ছে মেগা। আচ্ছা, তো মেগা করতে না পারলে তাদের থাকার দরকার কি, তো তাদের চলে যাওয়া উচিত। কিন্তু কথাটা হচ্ছে রেজিম চেঞ্জ, ওই সরকারের পরিবর্তন। তো এখন কথা হচ্ছে ইরানের এই সরকার যুদ্ধবিরতি মেনে নিয়েছে, তারা দেশের ধ্বংস চায় না, কিন্তু কথা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর একটা আছে, ট্রাস্ট কতটা হবে এবং ওদের উপরে কতটা চাপ আসে। যুদ্ধবিরতি হলো ওই দুই দেশের ভিতরে, যুক্তরাষ্ট্র যে চায় সেটার থেকে তো তারা কি সরে এসছে? সেটা হচ্ছে ওদের সমস্ত পারমাণবিক মানে এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে পরিশুদ্ধকরণ এবং মানে সেটাকে সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তাকে সরিয়ে আসতে হবে। কেবল অস্ত্র তৈরি, পারমাণবিক অস্ত্র তৈরি না ওটা। এবং এর আগে যেটা যুক্তরাষ্ট্র দাবি করেছিল সেটা হচ্ছে তাদের কাছে সমৃদ্ধকৃত যত ইউরেনিয়াম আছে সবগুলো হস্তান্তর করতে হবে। তো এখন কথা হচ্ছে, লেটেস্ট একটা সংবাদে আমি কয়েকদিন থেকে দেখছি 400 কিলোগ্রাম অথবা 400 পাউন্ড এনরিচড ইউরেনিয়াম ওদের করে ফেলেছিল। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের রিপোর্টের ভিত্তিতে তারা বক্তব্য দিয়েছেন। ইন্টারন্যাশনাল আইএটি এর মানে প্রতিনিধিরা সেখানে সবসময় ওদের খবরদারি করেছেন, ওখানে পাড়া দিয়েছেন। তাদের বক্তব্য 400 কিলোগ্রাম বা 400 পাউন্ড, এটা
কিলোগ্রাম না পাউন্ড ভুলে গেছি, তাদের এন্ডিস্ট, সেটা তারা কোথায় সরিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ইসরায়েল বলেছে আমরা জানি কোথায় আছে, যুক্তরাষ্ট্র সব নখদর্পণ রাখে, ইসরায়েল জানে, যুক্তরাষ্ট্র জানে, এইটা সেটা উদ্ধার করা একটা জিনিস। তারপরে হচ্ছে আপনার তাদের এই প্রোগ্রাম থেকে সরে আসার কথা, এবং তাদের মানে এমনকি তাদের মানে ট্রাম্প সাহেব বলেছেন যে তাদের তারা ওরা বলছে আমাদের বিদ্যুৎ ইত্যাদির জন্য রিসার্চ ছাড়া অন্যান্য মানে মেডিকেল রিসার্চ ইত্যাদি ছাড়া আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রচুর তেলের উপরে ভাসছে, ওদের এটার দরকার কি, তেল দিয়ে তারা তাদের বিদ্যুৎ উৎপাদন করবে, ফলে তাদের হাতে এরা রাখতে চায় না ওই সমৃদ্ধ, সেটা নিয়ে দর কষাকষি হবে। সেটা কি ইরান পুরোপুরি হস্তান্তর রাজি হবে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় আরেকটা হতে হচ্ছে, দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও তিনি মানে বলেছিলেন তারা যুদ্ধ হয়েছে, সে আরেকটা মিটিং ওমানে অথবা কাতারে হওয়ার কথা ছিল, সম্ভবত মানে তার আগে আগে মানে ইসরায়েল আক্রমণ শুরু করে দিল ওইটা শেষ হওয়ার আগে, ওইখানে মিটিং হওয়ার আগে, মিটিং তারিখ ডেট সময় ঠিক হয়ে গিয়েছিল তার আগে একটা। তারপর তিনি বললেন 2 সপ্তাহ সময় দিচ্ছি, এটা ইরানকে বললেন 2 সপ্তাহ সময় দিয়ে ইরানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে গেলেন, ইউরোপিয়ান 3 জন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা বলছেন, এর ভিতর তিনি বলছেন ওদের সাথে কথা বলেন নাই, বলতে হবে আমাদের সাথে, এটা বললেন। তারপর দিন মানে 2 সপ্তাহ টাইম দিয়ে দ্বিতীয় দিন পরেই তিনি আক্রমণ করলেন। ফলে ওনার ব্যাপারে, যুক্তরাষ্ট্রের ব্যাপারে তারা ভরসা করতে পারবে কিনা, ভরসার ব্যাপার একটা আছে। এরা আপাতত যুদ্ধবিরতি রাজি হয়েছে, একটা ঠেকায় পড়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে, তারা রাজি হয়েছে একটা, কিন্তু তারা ট্রাস্ট করতে পারবে কিনা যে আমাদেরকে আবার ধরে বেঁধে ফেলবে না তো, হঠাৎ অপারেশন চালিয়ে আমাদেরকে আবার ঢুকিয়ে দেবে না তো, আমাদেরকে মেরে ফেলবে না তো, আমাদের এরা আবার এই যে বিধ্বংসী ইয়া দিয়ে B2 বোমার বিমান দিয়ে ভিতরে ধ্বংস করতে পেরেছে বলে এদের সমস্ত তথ্য বলছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমরা অবলিটারেট করে ফেলছি, নির্মূল নিশ্চিহ্ন খতম করে ফেলেছি, কিন্তু পরবর্তী রিপোর্ট গুলোতে বলা হচ্ছে যে না, আসলে তা সম্ভবত হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এটার জন্য আবার অ্যাটাক করার কথা আমরা এদের মুখে শুনেছি। ফলে এখন যদি অ্যাটাক নাও করে, ওগুলার ক্ষেত্রে কি ব্যবস্থা তারা নিতে পারে, সেটার আবার প্রবেশ পথ যেদিকে ওদের যাতায়াতের পথ, সেটা ইসরায়েল গতকাল বন্ধ করে দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। ফলে বেশ একটা ঘোলাটে পরিস্থিতি। এমন না, সবচেয়ে বড় হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর ব্যাপারটা, বুঝছেন, যুদ্ধ হয় লোকের ভিতরে আসলে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে, আলোচনা হয়েছে, সমস্ত যুদ্ধ হয়, কিন্তু কথা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর, ট্রাস্ট ডেফিসিট যদি থাকে, তখন ওরা তাদের নিজেদের রক্ষা করার জন্য কি কি বিকল্প ব্যবস্থা নেবে ক্ষমতায় টিকে থাকার জন্য। আর এরা যে দীর্ঘদিন থেকে ওই সরকারের বিরোধী, এটা তো জানাই আছে। তারপর ওরা কাকে ক্ষমতা আসার জন্য আনার জন্য। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে তর্কের খাতিরে এই প্রশ্নটি রাখতে চাই, এটি জাস্ট তর্কের খাতিরেই করা। সেটি হলো, বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো জানি এই যুদ্ধ ত্রিমুখী একটা যুদ্ধ ছিল, সেখানে আমেরিকা এবং ইরানও আছে। এই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তো, নাকি সেটা একটা গ্যাপ থেকে যাচ্ছে? ইরানের উপরে আক্রমণ করেছে লিমিটেড, তারা বলছে যে মানে ভাইস প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি বলেছেন এটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ না, ওদের পারমাণবিক এটার বিরুদ্ধে। তো সেটাও তো একটা আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে, সেখানেও একটা ডেফিসিট থেকে গেছে, উজ্জ্বল থেকে গেছে, অস্পষ্ট থেকে গেছে। কিন্তু তিনি নিজে যেহেতু ঘোষণা করছেন, ধরে নেওয়া যায় যে আপাতত তিনি নিজে ওখানে আক্রমণের করার কথা বলছেন না, কিন্তু সেখানে উজ্জ্বল থেকে গেছে ব্যাপারটা, বুঝছেন, এখানে ওই 2 দেশ। আর ওই 2 দেশ এরা বললেই ইসরায়েল তাদের গুপ্ত ভাতব দিয়ে অন্যান্য ভাবে করবে নাকি। তারপরে ইসরায়েল যদি ওদের উপরে আক্রমণ করে থাকে, নিজের বানানো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে, নিজের কিছু অস্ত্র আছে, তাদের সফিস্টিকেটেড মিলিটারি টেকনোলজি তাদের আছে, কিন্তু অস্ত্র যেগুলো ব্যবহার করছে আপনি বলতে পারেন 90% বা তার বেশি এই দেশ সাপ্লাই দিয়েছে, কিছু ইউরোপে দিয়েছে, ম্যাক্সিমাম এই দেশ দিয়েছে। তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, মানে যেটা দিয়ে প্রতিহত করা যায় আক্রমণকারী মিসাইল ইত্যাদি, সেগুলো এদের দেওয়া অস্ত্র। তারপরে আপনার বাইডেন, এইটা আমরা ট্রাম্পের উপরে ক্ষিপ্ত হয়ে অনেকে ভাবছেন যে ইনি শুরু করে দিয়ে, ঘটনাটা কিন্তু তা না। ওই যে আগে বাইডেন যে ছিল, সে তো ওখানে
ওই যে একদিকে তো লাইসেন্স দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে বলতে গেলে ইরানে গাজাতে ধ্বংসলীলা চালার জন্য, মৌখিক কিছু কথাবার্তা এদিক সেদিক বলছে। আবার তাদেরকে F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেগুলো কোনোটাই গাজা ব্যবহার করে না, কোনোটাই লেবাননের হিজবুল্লাহর জন্য না, কোনোটাই ইয়েমেনের হুতিদের জন্য না। ফলে তাদের জন্য সাপ্লাই। এটা তখন থেকেই অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন ডেফিনেটলি এটা ইরানের জন্য প্রস্তুতি হচ্ছে। ওই আগের ওই ব্যক্তির আমলে এগুলো শুরু হয়েছে। সমস্ত ইসরায়েল কখনো একা যুদ্ধ করে না, ইসরায়েলি বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা নিজেরা একা যুদ্ধ করে। এই প্রশ্নটি আপনার কাছে আমি যখন যুদ্ধ করে শেষ করছি এই বাক্য বলে, তখন যত যুদ্ধ আমরা দেখেছি তাদের যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমস্ত কিছু সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করে। ফলে এই যুদ্ধটা কখনো তাদের একার যুদ্ধ না, সম্মিলিত যুদ্ধ। আমি এই প্রশ্নটি আপনার কাছে ফিরে এসে শুনবো, প্রশ্নটির উত্তর। সেটি হলো যে যুদ্ধটা শুরু করলো তো কিছু যৌক্তিক কারণ দেখিয়ে, সেই কারণগুলো কি সমাধান হলো, কিংবা এই যুদ্ধ করে আসলে আমেরিকা কিংবা ইসরায়েল কি পেল? যুদ্ধ সূচনা করেছে ইসরায়েল, কি পেল? কারণ যুদ্ধবিরতি হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু অ্যাচিভমেন্ট সেখান থেকে পেয়েছে। আপনার কাছে শুনবো, তার আগে একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে উত্তরটি শুনতে চাই। ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনি আপনার মাধ্যমে টিভিএন দর্শক শ্রোতাদের। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো শেষ হওয়ার মতো যুদ্ধ না, এটা হচ্ছে একটা মানে ইনফিনিটিভ যুদ্ধ। এই যুদ্ধ চলে আসছে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে সময় আমেরিকার সুপেরিয়রিটি বা লিডারশিপ পৃথিবীতে কায়েম হচ্ছে, তখন থেকে আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাতে এদেশ আক্রমণ, ওদেশ আক্রমণ, আমেরিকার ঘাঁটি স্থাপন। আপনি জানেন যে সারা পৃথিবীতে প্রায় 750টির মতো আমেরিকান ঘাঁটি রয়েছে প্রায় 80টা দেশের মধ্যে। অর্থাৎ আমেরিকা তার সুপ্রিমেসি আর লিডারশিপকে কায়েম করার জন্য তারা তাদের পাওয়ারকে যেভাবে খুশি এক্সারসাইজ করার সেভাবে তারা করবে, কারণ এটা হচ্ছে তাদের কি বলবো, তাদের হচ্ছে আত্মমর্যাদার একটা ব্যাপার। এট দ্য সেম টাইম পৃথিবীকে নিয়ন্ত্রণের একটা তাদের একটা মানে নিজস্ব মানে লিপসা বা অভিলেষ বলা যেতে পারে। মধ্যপ্রাচ্য যেহেতু সম্পদের জায়গা, সেখানে তেল রয়েছে, তেল দিয়ে শিল্প কারখানা ইউরোপের চলে, আমেরিকার চলে, সুতরাং সেখানে আমেরিকাকে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে। এবং এই নিয়ন্ত্রণ বজানোর জন্য আপনি ইসরায়েলকে আলাদা দেশ হিসেবে না দেখে সেটা বলতে পারেন যে আমেরিকার একটা এক্সটেনশন বলতে পারেন, যার ফলে আমেরিকার যত সফিস্টিকেটেড অস্ত্র আছে সেগুলো সবকিছুই গ্রাউন্ড ট্রেস্ট কিন্তু হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে। আপনি দেখেছেন যে ইরাক যুদ্ধের পর সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে এখন আমরা ইরানের দিকে দেখেছি। এরপর যদি অন্য কোনো দেশ যদি বাড়াবাড়ি বা চ্যালেঞ্জ করার চেষ্টা করে ইসরায়েলকে, তাহলে সেই দেশের উপরে যুদ্ধ চলবে। অর্থাৎ এই যুদ্ধ কখনো আসলে মানে শেষ হবে না। এখন কথা হচ্ছে যে এখানে আসলে ইন্টারেস্টটা কার বেশি? ওয়েল, অফকোর্স এটা আমেরিকান ইন্টারেস্ট বেশি। ইসরায়েল কোনো কিছুই করবে না যা আমেরিকার দ্বারা গ্রিন সিগন্যাল প্রাপ্ত না। এবং আমরা দেখেছি যেটা মাহমুদুল্লাহ ভাই খুব যথার্থ বলেছেন যে ব্যাক এন্ড ফোর্থ ইসরায়েল যে কথাগুলো বলে, আমাদের প্রেসিডেন্ট যে কথাগুলো বলে, এগুলো আসলে মূলত হচ্ছে যে ইসরায়েলেরও যুদ্ধ, এট দ্য সেম টাইম এটা আমেরিকারও যুদ্ধ। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ থেকে আমরা আসলে পাবো কি, এবং এই যুদ্ধ থেকে মুসলিম দেশগুলোই বা কি পাবে? এখান থেকে আসলে যুদ্ধে কেউ উইন হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে যুদ্ধে কোনো সর্বশেষ কথা থাকে না, সর্বশেষ নীতি থাকে না। একটা কথা আছে না, দেয়ার ইজ নো প্রিন্সিপাল অর ফর্মুলা অফ লাভ এন্ড ওয়ার। যুদ্ধের এবং ভালোবাসার মধ্যে আসলে শেষ বলতে কোনো কিছু থাকে না। আপনি যে কথাগুলো ইদানিং কাল আপনি দেখছেন, এই যে যুদ্ধ বিরতির কথা, এটা ইসরায়েল, আমি কথার কথা ধরে নিলাম যে এটা ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ বিরতিতে তারা সম্মত হয়েছে। যদি এটা ধরে যায়, তাহলে আমেরিকা যদি এই যুক্তি তোলে যে এটা ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে, এটা তো আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতির কোনো চুক্তি বা কোনো ডিক্লারেশন আসে নাই। সুতরাং ইরান যেই নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে সেটাকে কেন্দ্র করে তো আমেরিকা আবার আক্রমণ করতে পারে। এবং সে কথা বলা হয়েছিল যে প্রথমে মনে করা হয়েছিল সবকিছু অবলিটারেট করে দেওয়া হয়েছে, মিশন সাকসেসফুল, কিন্তু তারপরে দেখা গেল যে যথার্থই যদি কোথাও ইউরেনিয়ামের উপরে আঘাত আসে, তাহলে সেখান থেকে আপনার বিকিরণ হওয়ার কথা, সেখান থেকে পরিবেশের উপর একটা প্রভাব পড়ার কথা, কিন্তু সেটা কোনো কিছু হয়নি। এর মানে হচ্ছে যেই টার্গেট নিয়ে ওখানে আক্রমণ করা হয়েছিল সেই টার্গেটটা সাকসেসফুল হয়নি। কিন্তু এখন কথা হচ্ছে যে আরেকটা আক্রমণ করার জন্য তো একটা প্রাইমারি প্রস্তুতি দরকার। এটা টাইম বাই করার মতো অনেক সময় হতে পারে যে হ্যাঁ, একটা যুদ্ধবিরতি কথা কাতারের মধ্যস্থতায়, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি মোটামুটি একটা জায়গা হয়তো তারা তৈরি করেছে, কিন্তু এর মধ্যে দিয়ে ভিতর দিকে আরো ইনফরমেশন কালেক্ট করা হবে, আরো গোয়েন্দা তথ্য বের করবে ইসরায়েল, এবং তারপর খুঁজে বের করা হবে যে ওই 400 কেজি যে ইউরেনিয়াম সেটা আসলে কোথায় লুকানো আছে, কারণ সেটা শেষ না করা পর্যন্ত একটা ভয় তো থেকে যাচ্ছে।
আরেকটা যে একটা আমেরিকার একটা লজিক্যাল ভয়টা কেন, এটা যে আপনাকে আমি বলি, ইরান আসলে কি একটা ডেমোক্রেটিক কান্ট্রি কিনা, আমেরিকা একটা থিওরিটিক্যাল মানে থিওলজির উপর বেস করে, অর্থাৎ একটা ধর্মীয়বাদী একটা রাষ্ট্র, একটা ধর্মীয়বাদী রাষ্ট্র যারা মনে করে যে ডেথ টু আমেরিকা, যারা মনে করে যে সেই বিশ্বাসবাদী পৃথিবীর অন্য কোনো বিশ্বাস আসলে সঠিক না, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কাছে যদি পারমাণবিক অস্ত্র যদি যায়, তাহলে সেই অস্ত্রটা আসলে সঠিকভাবে মানে তার মানে বাস্তবায়ন কি হবে, এবং সেই অস্ত্রটা ওই ধরনের রাষ্ট্রের কাছে থাকার জন্য একটা যথার্থ ভয়ের একটা কারণ থেকে যায়। এগুলোকে বিভিন্ন অজুহাত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইরান কি কারোর জন্য থ্রেট কিনা? আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, একমাত্র ইরান যুদ্ধ বাদে নেইবার কোনো কান্ট্রিকে প্রথম আঘাত করার বা আক্রমণ করার এরকম কোনো নজির কিন্তু ইরানের ইতিহাসে নেই। এবং ইরান কিন্তু বারবারই বলে আসছিল যে তার এই ইউরেনিয়াম এনরিচমেন্টটা হচ্ছে পিসফুল এবং এটা পারমাণবিক বোমার তৈরির জন্য না। এবং খামেনি কিন্তু এই কথা অতীতেও বলেছেন যে পারমাণবিক বোমা হচ্ছে কাইন্ড অফ ইসলামী বিশ্বাসে এটা একটা হারাম এবং সেই অস্ত্র দিকে তারা কখনো যাবে না। এখন কথা হচ্ছে যে আপনি পারমাণবিক অস্ত্র নাই এবং পাইলেন না, তো একটা দেশকে যদি আপনি এভাবে আক্রমণ করেন, তাহলে এটা আসলে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি কিন্তু একটা বিশ্বাসহীনতা তৈরি করে ওখানকার আশপাশের দেশগুলো, বিশ্ববাসী। আপনি দেখেছেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবিরতি নিয়ে একটা প্রস্তাব উঠেছিল। 15টা সিকিউরিটি কাউন্সিলের মেম্বারের মধ্যে 14টা যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে, আমেরিকা একা ভেটো দিয়ে সেই প্রস্তাবকে মানে নাকচ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি একটা সঠিক বিশ্ব ব্যবস্থা চান, তাহলে তো বিশ্ব নীতির উপর দাঁড়িয়ে জাতিসংঘকে রেসপেক্ট করে ইন্টারন্যাশনাল এজেন্সি এবং সংস্থাগুলোর উপরে নির্ভরশীল হয়ে তো আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে। এটা যদি শুধুমাত্র ইসরায়েল আমেরিকার যদি অ্যাপ্রোচ হয়ে থাকে, তাহলে হবে কি আস্তে আস্তে আমি পৃথিবীতে সব সভ্যতার আমরা পতন দেখেছি, হতে পারে এটাও কিন্তু আমেরিকার সভ্যতার পতনের একটা শুরু হতে পারে, কিন্তু এটা অনেকে প্রেডিক্ট করছেন। আর লাস্ট একটা কথা বলি, পুতিন কিন্তু সর্বশেষ যে ঘোষণা দিয়েছেন যে তিনি ইরান সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করবে, এটা কিন্তু একটা ভয়ের আশঙ্কা থেকেও কিন্তু এই জায়গাটা তৈরি হতে পারে। কারণ দেখেন, রাশিয়ার কাছে কিন্তু আমেরিকার সমপরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। যদি এই পারমাণবিক অস্ত্রগুলো বা বোমাগুলো যদি ইরানকে সরবরাহ করা হয় কোনোভাবে, তাহলে কিন্তু এটা বিশাল ধরনের একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। সুতরাং সেই সংখ্যা থেকেও কিন্তু এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের ধোঁয়াশা পরিবেশ চলছে বলে এটা হলেও হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।